রাইটিং টাস্ক কোন এমনিতে কি কঠিন লাগে না ইজি লাগে? দুইটাই কঠিন লাগে। দুইটাই কঠিন লাগে। রাইটিং টাস্কটা মূলত আসলে খুবই সহজ জিনিস। এটা 6.5 এই লেভেলের হবে, কিন্তু যখনই আমরা এই জিনিসটা লিখবো এটা 8 ব্যান্ডে চলে যাবে। এটা ব্যান্ড 8+-এর ওভারভিউ। ওকে, যা মুখস্থ করে যাবেন টাস্ক ওয়ানে ওগুলোই, বাইরে কিছু নাই। এই দুটার জায়গায় ভুলে ফ্রান্স দিয়ে দিলেন তাহলে কিন্তু পুরো ভুল। এই জিনিসটা অনেকে ভুল করে, এসে ধরেন পরে আফসোস করে যে আমি এটা যদি কেউ লিখে আসতে পারে তাহলে সে ব্যান্ড 8+ পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোস্ট অফ দ্য আইএলটিএস ক্যান্ডিডেটরা রাইটিং লেখা শুরু করতেই ভয় থাকে। এর ফলে যেটা হয়, ভয় পেতে পেতে একসময় মেইন এক্সাম চলে আসে, কিন্তু রাইটিং আর শেখা হয় না। তো আজকের ক্লাসে রাইটিং কিভাবে শুরু করতে হয় সেটা দেখাবো, যাতে আপনাদের ভয় অনেকটা কেটে যায় ইনশাল্লাহ। তো রাইটিং টাস্ক ওয়ানে মূলত অনেক ধরনেরই কোশ্চেন আসে। লাইন গ্রাফ নিয়ে আলোচনা করব। তো লাইন গ্রাফ নিয়ে আলোচনা করলেও এটার সাথে সিমিলার হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল। এই চারটাই অলমোস্ট 95% সিমিলার, শুধু কিছু হাই ব্যান্ড ভোকাবুলারি ব্যবহার করে এদের ট্রেন্ড এবং চেঞ্জেসকে সামারাইজ করে একই সিস্টেমে চারটাই লেখা যায়। তো আজকে আমরা লাইন গ্রাফের কিছু ইম্পর্টেন্ট ভোকাব শিখে একটা ব্যান্ড 8+ লাইন গ্রাফ কিভাবে লিখতে হয় সেটা দেখব। গ্যারান্টি দিয়ে বলা যায় ইনশাল্লাহ আজকের ক্লাসটা অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে। এখন আমরা দেখব রাইটিং টাস্ক ওয়ানের রাইটিং ফরম্যাটটা কিভাবে লিখতে হয়। এটা মূলত চারটা প্যারাগ্রাফে লিখতে হয়। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, তারপর থাকবে ওভারভিউ, তারপর থাকবে ফিচার বা বডি প্যারাগ্রাফ, আমরা ওয়ান যেটাই বলি, আর ফিচার বা বডি হচ্ছে টু। ওকে, এই তিনটা মূলত হচ্ছে বডি, আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আর এখানে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কখনো কনক্লুশন থাকবে না। কারণ টাস্ক ওয়ানের ক্ষেত্রে আপনাকে জাস্ট ওরা যে ফিগারটা দিবে সেই ফিগারটা থেকেই বা সেই ডায়াগ্রামটা থেকে আপনাকে জাস্ট এক্সপ্লেন করতে হবে। ওখানে আপনি নিজের কোনো অপিনিয়ন দিতে পারবেন না, নিজের মতো করে কিছু লিখতে পারবেন না। ওখানে যা আছে সেটাকে সামারাইজ করতে হবে, যদি লিখেন তাহলে সেটা রং হিসেবে কাউন্ট হবে। ওকে, আর ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনটা জাস্ট যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাকে আমরা হচ্ছে প্যারাফ্রেজ করে লিখবো। প্যারাফ্রেজের কিছু টেকনিক আছে। আর ওভারভিউটার ক্ষেত্রে পুরো গ্রাফটা দেখে সেই পুরো গ্রাফটা দেখে সেই গ্রাফের হাইয়েস্ট পয়েন্ট, তারপর লোয়েস্ট পয়েন্ট, এরপর হচ্ছে কমন ট্রেন্ডস কি আছে সেই জিনিসগুলোকে আমরা ওখানে লিখে দিব। সো সেখানে শুধু কি ইনফরমেশন থাকবে, কোনো ডেটস, নাম্বার বা পার্সেন্টেজ থাকবে না। সেখানে শুধুমাত্র কিছু জেনারেল ট্রেন্ডস থাকবে। আর ফিচার ওয়ান এবং ফিচার টুতে সেইটার ভিতরে কি কি হচ্ছে সেটাকে আমরা এক্সপ্লেন করব। রাইটিং টাস্ক কোন এমনিতে কি কঠিন লাগে না ইজি লাগে? দুইটাই কঠিন লাগে। দুইটাই কঠিন লাগে। আচ্ছা, রাইটিং টাস্কটা মূলত আসলে খুবই সহজ জিনিস। কেন সহজ? রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু কখনো ডিসক্রাইব করতে বলে না। আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি, ধরেন এখানে এই হচ্ছে একটা রাইটিং টাস্ক ওয়ান কোশ্চেন। এখানে কখনো বলবে না যে ডিসক্রাইব কর 2005 থেকে 2009-এ রেটটা যে কমলো, মানে বাড়লো, আর আনচেঞ্জ ছিল, হ্যাঁ, তারপর আবার বাড়লো। কখনো কিন্তু আপনাকে বলবে না যে কেন বাড়লো সেটা এক্সপ্লেন করেন। ইনফরমেশনটাকে সামারাইজ করতে হবে। তার মানে এখানে হচ্ছে আপনি যা যা দেখতে পাবেন এর মধ্যে সব ডেসক্রাইব করতে হবে না। কত, 150 ওয়ার্ডস, জাস্ট 150 ওয়ার্ডস চাই মিনিমাম। হ্যাঁ, তো 150 ওয়ার্ডস চাই, তো এখানে ধরেন 170 পর্যন্ত লেখা সেফ আর কি। 170 লিখলেই আপনার ধরেন ব্যান্ড 8+-এর আর কি লেখা যায়। ওকে, তাহলে আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে কি বলেছে? দ্য লাইন গ্রাফ বিলো। তাহলে এই লাইন গ্রাফটা শো করছে কি দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তাহলে হাউস হোল্ডের যে রিসাইক্লিং রেটটা আছে ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ বিটুইন এত টু এত। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে একটা লাইন গ্রাফ যেটা শো করতেছে হাউস হোল্ডের রিসাইক্লিং রেটস কিসের মধ্যে? ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ, তিনটা কান্ট্রির মধ্যে। কত সাল থেকে কত সাল? 2005 to 2015। তো এটাই হচ্ছে গ্রাফ আকারে দিয়ে দেওয়া আছে। এখন আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। তাহলে এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি এগুলোকে আমাদেরকে সামারাইজ করে একটা রিপোর্ট তৈরি করতে হবে।
নট নেসেসারি যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে এক্সপ্লেন করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করতে গেলে আসলে 200 ওয়ার্ডস পার হয়ে যাবে, এত টাইম পাবেন না। তো আপনাকে হচ্ছে টার্গেট রাখতে হবে 170 ইজ এনাফ। খুব ভালো স্কোর পাওয়ার জন্য 170 ইজ এনাফ। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে কোশ্চেনটা খুব ভালো মতো পড়তে হবে, কারণ কোশ্চেনটার জন্য পড়তে হবে যে এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, মানে কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। যে 2005 বা 15, মানে এটা অনেক পাস্টের কথা বলতেছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এই যে দেখেন, এখানে ইউকে আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, যে তিনটা কান্ট্রির কথা বলছে, এই তিনটা কান্ট্রি। এখন অনেকে এখানে যে ভুলটা করে বা তাড়াহুড়ো করতে গিয়ে ধরেন এই কালার গুলা মানে ভুল করে ফেলে। ফ্রান্সে এখন ইউকে আছে ব্লু কালার, এটাকে যদি লেখার সময় ভুল করে যদি এটাকে রেড ধরেন তাহলে কিন্তু মানে লেখাটাই ভুল হয়ে যাবে। সো এখানে তাড়াহুড়ো না করে কোশ্চেনটা একটু ভালো মতো পড়তে হবে। কোনটা কোন লাইন কিভাবে দেয়া আছে এই জিনিসগুলো অবশ্যই ভালো মতো দেখতে হবে। এরপরে হচ্ছে আমরা যে চারটা জিনিস দেখছি: ইন্ট্রোডাকশন, ফিচার ওয়ান, ওভারভিউ, ফিচার ওয়ান অ্যান্ড ফিচার টু, এভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তো ফার্স্টে আমরা কি একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনটা জাস্ট কি হবে, আমাদের এখানে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার হচ্ছে সামারিটাই জাস্ট হবে। মানে কোশ্চেনটা হচ্ছে আমরা প্যারাফ্রেজ করে দিয়ে দিব, মানে কোনো নাই, প্যারাফ্রেজ করার বিভিন্ন রুলস আছে। তো সিম্পলি আমরা এটাকে কিভাবে প্যারাফ্রেজ করতে পারি, এখন লাইন গ্রাফকে তো আর চেঞ্জ করার কিছু নাই, লাইন গ্রাফ যেভাবে আছে এটাকে আমরা সেভাবেই লিখবো। তাহলে লাইন গ্রাফটা যেরকম ভাবে আছে আমরা সেটাই লিখবো। দ্য লাইন গ্রাফ। তাহলে লাইন গ্রাফ কি করছে, আমরা এখানে শো লিখবো না, শো এর পরিবর্তে কি লিখবো, ইলাস্ট্রেটস লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে হাই লেভেলের ওয়ার্ড আর কি, আপনার এটা ভালো ব্যান্ড স্কোর ক্যারি করবে মানে লেক্সিক্যাল রিসোর্সে। তাহলে দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস কি ইলাস্ট্রেটস করতেছে, এখন এখানে বলছে দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস। তো আমরা এই হাউস হোল্ড রিসাইক্লিং রেটসটাকে একটু চেঞ্জ করে লিখবো। রেটস মানে কি, পার্সেন্টেজ বুঝায় না? হ্যাঁ। আর রিসাইক্লিং, হাউস হোল্ড রিসাইক্লিং মানে কি হচ্ছে ওই বাসার যে ময়লা আবর্জনা, যে ওয়াস্ট যেগুলো আছে ওগুলো, তাই না? তো আমরা এখানে এভাবে লিখতে পারি, দ্য, রেটসের পরিবর্তে আমরা লিখতে পারি দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, দ্য পার্সেন্টেজ, সরি স্পেলিং হচ্ছে এটা ই হবে, দ্য পার্সেন্টেজ, আমি লিখে নেই, অফ হাউস হোল্ড ওয়াস্ট। তাহলে দেখেন, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ড ওয়াস্ট। তাহলে এতটুকু আমি লিখলাম। ঠিক আছে। আহ তাহলে হচ্ছে এই ওয়াস্টটাকে যেটা আমাদেরকে রিসাইকেল করতে হবে, আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিতে পারি, দ্যাট ওয়াজ, যেহেতু পাঁচটা লেখা আছে সেটা আমরা এখানে ওয়াজ দিব, দ্যাট ওয়াজ রিসাইকেলড। কোথায় রিসাইকেলড হয়েছিল? ইন, হ্যাঁ। তো এখানে কি বলছে, থ্রি কান্ট্রিজ বলছে, তাই না? থ্রি ডিফারেন্ট কান্ট্রিজ, আমরা এখানে থ্রি ডিফারেন্ট কান্ট্রিজ না লিখে কোন কোন কান্ট্রির নাম দেওয়া আছে সেই কান্ট্রিগুলো লিখে দিব। তাহলে এখানে কি কি আছে, ইউকে আছে, তাই না? আচ্ছা, কান্ট্রির আগে অবশ্যই দা দিতে হবে। ইউকে আছে, তারপর হচ্ছে আর কি আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে। তাহলে এতটুকু হলো, তাহলে আমি এই থ্রি ডিফারেন্ট কান্ট্রিজটাকে কি লিখলাম, ইন ইউকে, ফ্রান্স অ্যান্ড জার্মানি। তারপর বাকি থাকলো কি এই টাইম ফ্রেজটা, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে। এখানে এরা বিটুইন দিয়ে লিখছে, আমি এটা বিটুইন দিয়ে ডিরেক্ট লিখতে পারি বা একটু চেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা, এখানে যা আছে আমি তাই লিখলাম, এটা লিখার আর অনেকগুলো স্টাইল আছে। ঠিক আছে। তো আরো বেশ কয়েকভাবে লিখা যায়, না আমি জাস্ট এটাই লিখে দিচ্ছি, বিটুইন 2005 অ্যান্ড 2015। ওকে, ইন্ট্রোডাকশন শেষ, এতটুকু। বলতে পারেন যে 8+ স্কোরের জন্য এরকম ভাবেই লিখলেই হয়ে যায়। আর যদি এখানে আরেকটু চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করা যায় ইয়ারটা লেখার ক্ষেত্রে। যাবে না আমার সাথে জায়গা এদের মোবাইল দিয়ে বলতে দেন জায়গা।
আচ্ছা, এখানে আমরা আরো লিখতে পারি যে ফ্রম 2005 টু 2015। তারপর এটা লিখতে পারি। আচ্ছা, এখানে সুন্দর করে একটা লিখি, ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম কত থেকে কত, 2005 টু 2015। এভাবে চেঞ্জ করে লিখলাম, তাহলে আরো সুন্দর হলো। ঠিক আছে, এই তো। তাহলে এতটুকু হচ্ছে আমার ইন্ট্রোডাকশন পার্টটা শেষ। এটা হচ্ছে ব্যান 8+ এর ইন্ট্রোডাকশন। এতটুকু এনাফ। এরপর আমাদের কি করতে হবে, ওভারভিউ দেখতে হবে। তাহলে ওভারভিউটা কিরকম? ওভারভিউটা লেখার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে সর্বনিম্ন কে আছে, সর্বোচ্চ কে আছে। আপনার যেটা করতে হবে, সহজ ভাষায় বলতে গেলে সব থেকে লোয়েস্টে কে আছে। সব থেকে লোয়েস্টে আছে ধরেন হচ্ছে এই যে এটা, এটা কোন কালার, জার্মানি সব থেকে লোয়েস্টে আছে। স্টার্টিং পয়েন্টে সব থেকে হাইয়েস্টে কে আছে, ফ্রান্স আছে। এতটুকু মাথায় রাখেন। আমরা এখানে বলতে পারি যে জার্মানি, জি ফর জার্মানি, রেড ফর ফ্রান্স। তাহলে এই দুইটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে বেশি আছে, এটাতে আমরা উপর দিয়ে এটাই বুঝাইলাম। ওকে। আর মিডিলে আছে কে, ইউকে আছে। তারপর যদি একদম হাইয়েস্ট পয়েন্ট চিন্তা করি, তাহলে হাইয়েস্ট পয়েন্টে আছে ইউকে। তারপর এটার মধ্যে লোয়েস্ট পয়েন্টে আছে হচ্ছে এটা। এরকম জাস্ট কিছু পয়েন্টগুলো আমরা চিন্তা করবো। আবার কমন ট্রেন্ডসে কে আছে, কে মাঝামাঝি কত দূর ছিল, এই জিনিসগুলো জাস্ট এভাবে একটু চিন্তা করব। হ্যাঁ, তো যেমন এখানে যদি আমরা বলি এই যে ইউকে আর জার্মানির ক্ষেত্রে, তাহলে ইউকের জন্য এই ব্লু ওয়ান, এই যে জার্মানি, এই দুটার জন্য কি ঘটনা ঘটছে দেখেন তো। দেখেন, আহ, আহ, এই যে সরি আমি ভুল করলাম। এই যে ইউকে আর জার্মানি তাদের পুরো সময়টা দেখেন, এই যে এভাবে এভাবে আস্তে আস্তে কি বাড়ছে। তাহলে একটু আগে যে বললাম, যখন নিচ থেকে এভাবে বাড়তে থাকে ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় আপওয়ার্ড ট্রেন্ড। তাহলে এই ইউকে এবং জার্মানি তারা কি আপওয়ার্ড ট্রেন্ডে আছে। ওকে, তারা ডাউনওয়ার্ডে কে থাকলো, এই যে ফ্রান্স। ফ্রান্স দেখেন 50% থেকে শুরু করছে, সেটা কমে নিচে চলে আসছে, তার মানে আলটিমেটলি দিন শেষে সে ডাউনওয়ার্ডে চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন ওভারভিউটা লিখতে পারবো। তাহলে ওভারভিউতে আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ওভারভিউতে কখনো নাম্বার, এখানে যে পার্সেন্টেজ, ইয়ার, এগুলো কিছু দেওয়ার দরকার নাই। কে হাইয়েস্ট ছিল, কে লোয়েস্ট ছিল, কে ডাউন ট্রেন্ডে ছিল, কে আপওয়ার্ডে ছিল, জাস্ট এতটুকু লিখলেই এনাফ। একটা ওভারভিউ লিখে ফেলি। ওভারভিউটা আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে ওভারঅল দিয়ে শুরু করব, যে ওভারঅল, ওভারঅল কি ঘটছে, দ্য রিসাইক্লিং রেট ইন বোথ, কোন কোন কান্ট্রিতে, বোথ হচ্ছে দ্য ইউকে অ্যান্ড জার্মানি, ইউকে অ্যান্ড দ্য জার্মানিতে কি হয়েছে, রোজ স্টেডিলি, স্টেডিলি। কোন সময়, পুরো সময়টা, মানে আমরা এই পুরোটা সময় জুড়ে বলতেছি 2005 টু 2015, তাই আমরা এটাকে বলবো থ্রু আউট, মানে সম্পূর্ণ সময় ধরে, থ্রু আউট, GHOUT, থ্রু আউট দ্য পিরিয়ড। পুরোটা সময় ধরে সে, তারা দুইজন হচ্ছে স্টেডি গ্রোথ দেখাইছে। এখন আমার এই সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এটাকে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা বানাবো আমাদের স্কোরটা অনেক ভালো আসবে, বিশেষ করে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে। তাহলে এই, যখন এই দুইটা বাড়লো তখন সেক্ষেত্রে ফ্রান্সে কি হয়েছে, ফ্রান্স কমে গেছে না। এই জন্য আমরা এখানে বলবো হোয়াইল, এটা রিলেটিভ প্রোনাউন দিব হোয়াইল। হোয়াইল দিয়ে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই দিলাম, হোয়াইল ফ্রান্স ওই সময় কি হয়েছে, ফ্রান্স এক্সপেরিয়েন্সড, ওকে, ফ্রান্স এক্সপেরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড, তাই না।
ফ্রান্স থেকে তো ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাইছে, এই যে এখান থেকে শুরু করছে, তারপর সে কমে দিন শেষে কমে গেছে, তা সে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাইছে। ওকে, এই জন্য এটাকে আমরা কি বলবো, ডাউনওয়ার্ড ট্রেন্ড বলবো। তো এক্সপেরিয়েন্স আ ডাউনওয়ার্ড ট্রেন্ড। ওকে, তাহলে কখন, এখানে আমরা একটা জিনিস বলতে পারি, এটা এখানে শেষ করে দেওয়া যায়। ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাইছে কখন, এই যে একটু বেড়ে যাওয়ার আগে, তাই না? দেখেন এইখানে কমছে, কমার পর আবার বাড়ছে, তাহলে এই জিনিসটা আমরা এখানে বলতে পারি না যে সে একটু বাড়ার আগে একটু কমছে? তাহলে এই সেন্টেন্সটাকে একটু আমরা সুন্দর করে লিখি। আমরা একটু কমা দিয়ে লিখলাম যে, কমা দিয়ে না, এমনি যে লিখি, বিফোর, কখন হয়েছে এই ঘটনাটা, বিফোর এ স্লাইটলি, সামান্য, বিফোর এ স্লাইটলি রিকভারি টুয়ার্ডস দ্য এন্ড। সে তো ডাউনওয়ার্ড ট্রেন্ডে গেছে, কিন্তু ট্রেন্ডে হচ্ছে যাওয়ার পরে সে এখানে একটু বাড়ছে, তো সেটাকে আমরা একটু সুন্দর করে লিখলাম আর কি। হোয়াইল ফ্রান্স এক্সপিরিয়েন্স এ ডাউনওয়ার্ড ট্রেন্ড বিফোর এ স্লাইটলি রিকভারি টুয়ার্ডস দ্য এন্ড, শেষের দিকে সে একটু রিকভারি দিছে, তাহলে লেখাটা আরো সুন্দর হলো। তারপর আমরা এটা কি বলতে পারি, 2015 এর মধ্যে কি হয়েছিল, এই যে ইউকে 2015 এর মধ্যে ইউকে সর্বোচ্চ রেট দেখাইছে সে, তাহলে আমরা সর্বোচ্চ রেটটাও বলে দিতে পারি, 60% সে দেখাইছে। তো আমরা এখানে বলতে পারি, কমা দিয়েই বলি, এর সাথে সাথে কি করছে, দ্য ইউকে রেকর্ডেড, মানে এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলে ধরেন এটা 6.5 এই লেভেলের হবে, কিন্তু যখনই আমরা এই জিনিসটা লিখবো এটা 8 ব্যান্ডে চলে যাবে। দ্য ইউকে রেকর্ডেড দ্য হাইয়েস্ট রিসাইক্লিং রেট অ্যামং, কতগুলো কান্ট্রির মধ্যে, আমরা এখানে কান্ট্রি বলবো না, কান্ট্রির পরিবর্তে বলবো নেশনস, অ্যামং 3 নেশনস। তাহলে এই যে আমাদের ওভারভিউটাও হয়ে গেল, একটা ব্যান 8+-এর ওভারভিউ। ওকে, আমরা ওয়ার্ড কতটুকু হলো, 69টা ওয়ার্ড হয়েছে, তাই না? আর লিখতে হবে মাত্র 100টা, তাহলে এই ফিচার 1 ফিচার 2-তে 50-50 করে লিখলেই হয়ে যাচ্ছে। খুবই ইজি আসলে, আমরা অলমোস্ট, আমাদের অর্ধেক শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা ফিচার 1 নিয়ে কাজ করব, বা বডি 1 যখন লিখবো, আমরা বিভিন্ন দুইটা দিক দিয়ে চিন্তা করতে পারি। আমরা যখন ফিচার 1টা লিখবো, এটাকে কান্ট্রি অনুযায়ী ভাগ করতে পারি, যে প্রথমে দুইটা কান্ট্রি নিয়ে আলোচনা করলাম, আর একটা বডিতে একটা কান্ট্রি নিয়ে আলোচনা করতে পারলাম, এটাও করতে পারি। অথবা আমরা এখানে দেখলাম পারলাম যে এই জায়গায় এসে অনেকটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, সো এই 2009 পর্যন্ত একটা বডিতে আলোচনা করলাম, 2009-এর পরে 2015 পর্যন্ত আরেকটা বডিতে আলোচনা করলাম, তাহলে লেখাটা অনেক সুন্দর হবে। আমরা ফিচার 1টা লিখি যে কিভাবে লিখবো। তো ফিচার 1 লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা নিয়ে কাজ করব, যে স্টার্টিং এ কি হয়েছে, মাঝখানে কি হয়েছে, এই জিনিসগুলো জাস্ট আমরা এক্সপ্লেন করব, মানে এখানে যা দেয়া আছে আমরা এক্সপ্লেন করব, মানে আমাদের নিজের থেকে কিছুই লাগতেছে না, নিজের মাথা খাটায় তেমন কিছুই লিখতে হবে না, এখানে যা দেয়া আছে সেটাকে জাস্ট এক্সপ্লেন করব আমরা। তো সেটাকে এক্সপ্লেন করার জন্য আমরা এখানে কি করব, 2005 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, ডিরেক্ট লিখে দিলাম যে ইন 2005, 2005-এ কি ঘটছে, কমা দিয়ে দিলাম। মানে কমা দিয়ে মূলত আমরা এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি। 2015-5-এর মধ্যে কি ঘটছে, এই যে রেড কালার কি, ফ্রান্স ছিল, ফ্রান্সের কি রেট হাইয়েস্ট ছিল, তাই না? 50% ছিল, তো আমরা এখানে বলতে পারি ফ্রান্স। আচ্ছা, এখানে আমরা হ্যাজ দিব নাকি হ্যাভ দিব না হ্যাড দিব, অবশ্যই হ্যাড দিব, কারণ এটা আমরা পাস্টে লিখতেছি, এখানে ভুল করা যাবে না, টেন্সে ভুল করলে মার্কস কমে যাবে, কম মানে কম দিয়ে দিবে। তাহলে ফ্রান্স হ্যাড দ্য হাইয়েস্ট রিসাইক্লিং রেট, বলতে পারি আমরা কত পার্সেন্টে গেছে, অ্যাট অ্যাবাউট 50%, তাই না? তাহলে অ্যাট অ্যাবাউট 50%। তাহলে দেখেন এখানে যা আছে তা সেটাকে আমি এক্সপ্লেন করলাম। এই 2005-এ ফ্রান্সের রেট 50% ছিল, এটাকে আমি লিখলাম ইন 2005 ফ্রান্স হ্যাড দ্য হাইয়েস্ট রিসাইক্লিং রেট অ্যাট অ্যাবাউট 50%। ওকে, তাহলে এই সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু এটাকে আমি একটু কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। এখানে আমি অ্যাড করতে পারি, এটার সাথে সাথে আমি বাকিগুলাকেও কন্ট্রাস্ট করে দিব আর কি, হ্যাঁ, মানে তুলনা করব,
যখনই আপনি কম্পেয়ার করবেন টাস্ক ওয়ানের জন্য আপনার স্কোরটা অনেক বাড়ায় দিবে। তো সেখানে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে হোয়ারাস ইউজ করতে পারি। তাহলে এই ওই ওই মোমেন্টে কি হয়েছিল, দ্য ইউকে অ্যান্ড জার্মানি, তারা কত সালে কততে শুরু করছিল, স্টার্টেড 20% থেকে, জার্মানি 20%-এ শুরু করছে। আর যদি এটাকে আমরা একটা গেস মানে মাঝামাঝি ধরি, তাহলে বলা যায় যে 35%, এটা মানে এটা 35%-এ আছে। এটাকে আমরা 35% হিসেবে ধরতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে ইউকে যেহেতু আগে লিখছি, তাহলে অবশ্যই এখানে আমাদের ইউকে রেটটা আগে দিতে হবে। অ্যারাউন্ড, আমরা হচ্ছে এখানে ইউকে আগে দিছি, তাহলে ইউকে রেট কত, ইউকে রেট 35%। 35% দিয়ে দিলাম ইন 2000। অ্যান্ড ও জার্মানি, জার্মানি ওইটা তো জার্মানি এটা ছিল, সরি, জার্মানি হচ্ছে 20%। তাহলে 20%, এটাকে আমরা বলবো হচ্ছে রেসপেক্টিভলি। যেহেতু আমরা এভাবে লিখলাম, এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, জিনিসটা এভাবে চিন্তা করেন, মানে এটা এভাবে লেখা যায় যে ইউকে অ্যান্ড জার্মানি এট অ্যারাউন্ড 35% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। ওকে, এটা কিভাবে এক্সাম্পল দেওয়া যায় যে রহিমের এবং করিমের যথাক্রমে, মানে রেসপেক্টিভ না, যথাক্রমে যথাক্রমে ধরেন 35% এবং 20% আছে। আপনারা কি বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা, লাস্টে আমি আরো দেখাই দিব যে এটা কেন 8 ব্যান্ড, এটা কেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি মানে ফিডব্যাকটা ওটা আমি দিয়ে দিব, তখন আপনার এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব ইজি ওয়েতে লেখা দেখাচ্ছি। আপনারা যদি জাস্ট এভাবে লিখতে পারেন, মানে 8 না হোক, অ্যাটলিস্ট টাস্ক ওয়ানে 7, 7.5 আসবে এভাবে লিখলে। ওকে, এই স্ট্রাকচারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই যে রেসপেক্টিভলি যে স্ট্রাকচার দেখাইলাম, যে রহিম এবং করিমের যথাক্রমে 35% এবং 20% আছে। তো আগে এখানে যার নাম দিবেন সে আগে থাকবে 35%, আর যার নামটা এন্ডের পরে হবে তার পরেটা সে হবে 20%। ওকে, জি ভাইয়া। এরপরে আমরা তাহলে এটার স্টার্টিংটা কি হলো, কিভাবে হলো বুঝতে পারলেন? কিছু না, আমি জাস্ট এখানে কি দেখছি, স্টার্টিং এ কি হয়েছে, স্টার্টিং এ কি হয়েছে সেটা দেখে আমি শুরু করছি। আমি দেখছি 2005 দিয়ে শুরু হয়েছে। 2005-এ কে ছিল হাইয়েস্ট, কার কার স্কোর মানে কার পয়েন্ট বেশি ছিল, আমি সেটা জাস্ট লিখে দিছি, কিন্তু একটু সুন্দরভাবে লিখছি। ইন 2005 কমা দিয়ে লিখছি। হ্যাঁ, এটা একটা লেখার খুব সুন্দর প্যাটার্ন, কমা দিয়ে লেখা। তারপর এখানে কেস দিয়ে 50% দিয়ে শুরু হয়েছে। আবার এখানে তুলনা করে দিছি, কম্পেয়ার করে দিছি কার সাথে, বাকিগুলোর অবস্থা কি ছিল, ওই দুটাও আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন কত সুন্দরভাবে আমার স্টার্টিংটা শুরু হলো। ওকে, আমার কমপ্লেক্স সেন্টেন্স হলো, কোহেসিভ অ্যান্ড কোহেরেন্সটা খুব সুন্দর মেনটেন হইলো। ঠিক আছে, আমি কিছু সুন্দর ওয়ার্ড ইউজ করলাম। জি। ওকে, এরপরে আমরা এখানে কি করতে পারি এখন, তার পরবর্তী বছরে তো কিছু একটা ঘটছে, তাই না? আমি কি এরপরে এরপরে বলবো আফটার দ্যাট বা ইন 2007, এটা কিরকম দেখাচ্ছে না? এজন্য আমরা এখানে একটা সুন্দর ওয়ার্ড ইউজ করবো। আমরা আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা এখানে বলতে পারি যে ওভার দ্য ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স। তার মানে কি পরবর্তী কিছু বছরে, তাই না? পরবর্তী বছর, হুম। দেখেন কত সুন্দর হয়ে গেল, মানে আমাকে আর স্পেসিফিক ভাবে বলে দেওয়া লাগলো না, ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স, পরবর্তী বছরগুলোতে কি হয়েছে। আমি এখন বলবো যে যদি আমি ইউকের দিকে তাকাই এন্ড জার্মানির দিকে তাকাই, তাহলে দেখেন ইউকে আর জার্মানির দিকে তাকাইলে ফিউ ইয়ার্সে তারা কি হয়েছে, তার কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে না? এই যে এটা হচ্ছে জি। ইউকে, এটা হচ্ছে জার্মানি, তাহলে এই পরবর্তী পুরা বছরগুলোতে তারা কি কন্টিনিউয়াস বাড়ছে না? তাহলে তো জি। বাড়ছে। তাহলে দেখেন আমি জাস্ট পড়ে দিলাম কি, ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স, তাহলে ইউকে অ্যান্ড জার্মানি এই দুইটার স্টাডি কি হয়েছে, কনসিস্টেন্টলি মানে গ্রোথ হয়েছে, তাই না? ওই যে আমি একটু আগে যা বললাম যে কিছু ওয়ার্ড মনে রাখতে হবে, দেখেন ওগুলো এখানে ইউজ করতেছি, আর কিচ্ছু না। যা মুখস্থ করে যাবেন টাস্ক ওয়ানে ওগুলোই, বাইরে কিচ্ছু নাই। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা বোথ দিয়ে বলতে পারি, যেহেতু দুইটা কান্ট্রি নিয়ে আমরা বলবো, বোথ দ্য ইউকে অ্যান্ড জার্মানি
both the UK and the Germany saw consistent, আর কি আমরা কনসিস্টেন্ট কি গ্রোথ দেখতে পারছি। ওকে, আমরা হুম। কনসিস্টেন্ট গ্রোথটা দেখতে পাচ্ছি এই দুটা কান্ট্রির ক্ষেত্রে। এটা অবশ্যই বারবার খেয়াল করবেন যে কালার অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী ঠিক করলেন কিনা। ধরেন এই দুটার জায়গায় ভুলে ফ্রান্স দিয়ে দিলেন, তাহলে কিন্তু পুরো ভুল। হ্যাঁ, সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, এসে ধরেন পরে আফসোস করে যে আমি তো এটা এটা ভুল করে আসছি, বা এটা আমি খেয়াল করতে পারিনি তাড়াহুড়ার কারণে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা চাচ্ছি যে এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করে দেই, এই জন্য আমরা কমা দিলাম। আমরা এখানে কি করতে পারি, এইখানে দেখেন একটা ঘটনা ঘটছে। এ যখন নিচে নামতেছিল, আবার এ যখন উপরে উঠতেছিল, এই জায়গায় দেখেন একটা ক্রস ওভার হয়েছে, হয়েছে না? জি। মিড পয়েন্টে একটা ক্রস ওভার হয়েছে। তো এটাকে আমরা আমাদের কনসিডারে রাখতে পারি। দেখেন, এই যে জার্মানি ফ্রান্সকে অতিক্রম করে ফেলছে, তো এটা একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, জার্মানি যখন উপরে উঠতেছিল, তখন সে ফ্রান্সকে কি মানে ভেদ করে উপরে উঠেছে, এটাকে বলা হয় ইংলিশে সারপাস্ট। ওকে, মানে অতিক্রম করে ফেলছে। সারপাস একটা খুবই হাই ব্যান্ড লেভেলের হচ্ছে আপনার ওয়ার্ড, এইট এইট ব্যান্ডের একটা ওয়ার্ড সারপাস। ঠিক আছে, আমরা এখানে নর্মাল ওয়ার্ড ইউজ না করে সারপাস ইউজ করব। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস পাইলাম লেখার মতো, যে এই জার্মানি ফ্রান্সকে সারপাস করছে। কত সালে করছে দেখেন, 2009-এ করছে, তাই না? এখানে ইয়ারটা হুম। দেখবেন যে এটা আসলে কোন সময় ঘটনাটা ঘটছে, 2009-এ। একটু বাঁকা হয়ে গেছে, সোজা করে নিলে কাছাকাছি হবে। তাহলে আমরা এখানে এটা এভাবে লিখতে পারি, অ্যান্ড বাই মানে ওই সালের মধ্যে, 2009-এর মধ্যে কি ঘটনা ঘটছে, জার্মানি, আমরা এখানে কি অবশ্যই টেন্স খেয়াল করবো, হ্যাড। ঠিক আছে, পাস্ট টেন্সে লিখতেছি, জার্মানি হ্যাড সারপাসড, কাকে কাকে সারপাস করছে, কাকে অতিক্রম করছে, ফ্রান্সকে, তাই না? রেডে হচ্ছে ফ্রান্স আছে, ফ্রান্সকে অতিক্রম করছে। তাহলে এতটুকু হচ্ছে আমার শেষ। তাহলে দেখেন এতটুকু সেন্টেন্স লিখছি, এখানে কতগুলো ওয়ার্ড হইলো, 46টা ওয়ার্ড হয়ে গেছে। আমি কয়টা বলছিলাম যে 50টা লিখবো, দেখেন এই 2 লাইন লিখতেই 50টা ওয়ার্ড হয়ে গেছে। আর কয়টা বাকি থাকলো, আর টোটালটা মিলে 115টা অলরেডি হয়ে গেছে। তো কম্পিউটার বেসডে পরীক্ষা দিলে এই একটা সুবিধা আছে, আপনার এখানে ওয়ার্ড কাউন্ট দেখাবে, আপনার যে বারবার গুনতে হবে না, 1 2 3 4 5 6, এতটুকু লিখা আবার 1 2 3 4 5 6। এটা খুবই আর কি বিরক্তিকর। এটা একটা কম্পিউটার বেসডের পরীক্ষার সুবিধা। তো দেখেন এতটুকুর মধ্যে আমার 115 ওয়ার্ডস হয়ে গেছে, আর মাত্র অল্প কটা ওয়ার্ড লাগে। তো এখানে আমি আরেকটু কিছু লিখে দেই। এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা দেখেন ইউকেও কিন্তু এই যে অতিক্রম করছে, দেখছেন এই পয়েন্টটাতে। এটাও আমরা জাস্ট একটু বলে দিই, সমস্যা কি, একটা ওয়ার্ড আমাদের বাড়লো। ওকে, আমরা এখানে বলতে পারি দা ইউকে, যেহেতু এটাও তাহলে আমরা কি আরেকটা জিনিস বলার সময় আমরা কি অলসো বলি না? একই জিনিস আরেকটা বলার ক্ষেত্রে দা ইউকে অলসো, আমরা এখানে ওভারটুক ইউজ করবো, আর সারপ্রাইজ ইউজ করবো না, একই জিনিস বারবার ইউজ করবো না। দা ইউকে অলসো ওভারটুক, কাকে ওভারটুক করছে, ফ্রান্সকে, অ্যারাউন্ড দ্য সেম টাইম, মানে ওই কাছাকাছি সময়ের মধ্যে। অ্যারাউন্ড দ্য সেম টাইম মানে ওই সময়ের মধ্যে, আমি বুঝাইছি আর কি, এক্সাক্ট না বললেও হবে, কাছাকাছি বললেই হয়েছে। 2009-এর কিন্তু আশেপাশেই, খেয়াল করছেন? খুবই জি। স্লাইট ডিফারেন্স। তাহলে হচ্ছে আমার ফিচার ওয়ান শেষ। খুব কঠিন। না ভাইয়া। এভাবে এভাবে হচ্ছে জাস্ট, আমি যেটা ম্যাক্সিমাম সময় পাই, সবাই বলে যে ভাই আমি তো হচ্ছে স্টাডি করতে পারি না, মানে কিভাবে লিখবো এটাই খুঁজে পাই না। ঠিক আছে, আসলে এইভাবে লিখতে হয়। এরকম সেম প্রবলেম আপনার, আমার। হ্যাঁ এরকম 2 4টা প্র্যাকটিস করলে একদম আপনার টাস্ক ওয়ানে বস হয়ে যাবেন একবারই, এভাবে প্র্যাকটিস করতে পারলে। তাহলে আমরা হচ্ছে লাস্ট পার্টটা লিখে ফেলি। এখন আমি আগে একটা কথা বলছিলাম যে আমি 2টা পার্টে ভাগ করে ফেলছি। আমি আগে 2009 পর্যন্ত আলোচনা করব ফিচার ওয়ানে, ফিচার ওয়ানে আমি হচ্ছে 2009-এর পরে আলোচনা করব, তাই না? তাহলে এখন জি। আমার ফোকাস থাকবে এই পরের পার্টে। আমি ফিচার টুতে এখানে আমি সব খেয়াল করব, কে বাড়ছে, কে কমছে, কে কমলো, কমে কতটুকু বাড়লো, স্টেডি ফল হইছে নাকি মানে শার্প ফল হইছে, এই জিনিসটা আমি এখন দেখব। ওকে,
তাহলে আমরা এখন আমি বলতে পারি 2009 থেকে 2015-এ কি কি ঘটনা ঘটছে আমি এখানে ডিরেক্ট এটা আমি উল্লেখ করে দিলাম, মানে আমার মনে মনে যা আছে আমি তাই এখানে লিখে দিলাম যে বিটুইন, তাই না? আমার মনে মনে থাকলেও তো টিচার বুঝবে না আমি কি চিন্তা করতেছি, আমাকে লিখতে হবে। বিটুইন 2009 অ্যান্ড 2015। এই বিটুইন মানে বুঝায় এই 2009 থেকে 2015, ঠিক আছে? এর মধ্যে কি হয়েছে আমরা সেটা একটু দেখে আসি। ইউকে কি ঘটনা ঘটছে, আমরা যদি ইউকের দিকে তাকাই, মুছে দিই এটা। আমরা যদি ইউকের দিকে তাকাই তাহলে এই সময়টাতে আমরা যদি এই যে এখান থেকে চিন্তা করি এই পর্যন্ত, এই সময়টাতে ইউকেতে কি ঘটনা ঘটছে? ইউকে বাড়ছে না? তাহলে আমরা বলবো দা জি, ইউকে এক্সপেরিয়েন্সড আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ। দা ইউকে experienced a significant increase। কত পার্সেন্টে পৌঁছাইছে? এই যে এই পয়েন্টটা হচ্ছে দেখেন 60%-এর পয়েন্ট, আমরা এটাও বলে দিব যে সে 60%-এ পৌঁছাইছে। আহ, আঁকা কি করতেছে গে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি কোন সময় ঘটনাটা ঘটছে। ইনক্রিজটা ঘটছে আপনার হচ্ছে 60%, মানে 60%-এ সে পৌঁছেছে, এটা আমরা বলতে পারি রিচিং। আর ইএসসি রিচিং 60%। ওকে, সে 60%-এ পৌঁছাইছে। লিখতেছে, আচ্ছা, ওকে। ওকে, বেশি আর কি বুঝায় পড়াইতে গেলে একটু টাইম বেশি লাগে, বুঝছেন? মানুষজন খালি 1-2 মিনিট 4 মিনিটের মধ্যে সবকিছু শিখতে চায়। 1-2-4 মিনিটে যদি শিখতে সবাই পারতো তাহলে ধরেন এই অহরহ দেখবেন এক একজন 2-3 বার করে আইএলটিএস দিছে, তাও স্কোর উঠাইতে পারছে না। কেন পাচ্ছে না? টাইম দেয় না এর জন্য, ঠিক আছে? আইএলটিএস প্রিপারেশনটা মনোযোগ দিয়ে নিলে একবার ভালো মতো নিলেই হয়, বারবার নিতে হয় না। কিন্তু মানুষজন বুঝে না, ভুলভাল প্রিপারেশন নেয়, পরবর্তীতে দেখা গেছে সময়গুলো নষ্ট হয়ে যায়। সে এতটুকু বলে দিলাম, রিচিং 60%, মানে সে 60% ওই সময় পৌঁছাইছিল, এই জন্য রিচিং বলছি, ঠিক আছে? ওই সময় কি হয়েছিল জার্মানির ক্ষেত্রে আমরা একটু বলি, তাহলে জার্মানি ওই সময় কি ঘটনা ঘটছিল, আমাদেরকে যেহেতু বাকিগুলো আলোচনা করতে হবে। আমরা যদি জার্মানির দিকে তাকাই, জার্মানিও দেখেন বাড়তেছিল, কন্টিনিউ টু রাইজ, মানে একদম বাড়তেছিল, তাই না? অ্যান্ড হচ্ছে কোথায় গিয়ে শেষ হয়েছে? 60%-এর একটু নিচে, তাই না? এটাকে আমরা 57% ধরতে পারি, খেয়াল করছেন? হুম, এই যে সে এখান থেকে ওঠা শুরু হয়েছে, এটাও যদি 50%-এর গ্রাফ হয় তাহলে এটা কি 57% না? জি, তাহলে এটা আমরা 57% ধরে করি। আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানা দেবো কি, হোয়াইল মানে ওই সময়, যে সময়ে হচ্ছে ইউকে এরকম ইনক্রিজ হয়েছে ওই সময়ে, হোয়াইল ওই সময় কি হয়েছে, জার্মানি কন্টিনিউড টু রাইজ। রাইজ মানে কি, উঠা, কন্টিনিউ টু রাইজ, সে উঠতেছিল। অ্যান্ড হুম, কোথায় গিয়ে শেষ হয়েছে? অ্যান্ড এন্ডেড পিরিয়ড অ্যাট, আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যেহেতু আমরা এক্সাক্ট জানি না, তাই না? অ্যাপ্রক্সিমেটলি 57%-এ গিয়ে শেষ শেষ হয়েছে, রাইট? জি, আমার দেখেন এই সেন্টেন্সটাও শেষ হয়ে গেল। কত সুন্দর সেন্টেন্স হইলো, এখানে আমি কমার ইউজ করছি। আপনি যদি ক্যামব্রিজ রিডিং এ সলভ করেন তখন দেখবেন যে কি পরিমাণ কমার ইউজ করা করা হয়েছে। এই কমার ইউজ নিয়ে আমার হচ্ছে 2-3টা ক্লাস নিতে হয়, মানে এটা বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে যে এই কমা যে আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস। এই কমার মধ্যে অনেক কিছু থাকে, এগুলো আসলে মূলত এক্সট্রা ইনফরমেশন, ওকে? এগুলো না দিলেও হয়। মেইন জিনিস হচ্ছে এতটুকু, দ্য ইউকে এক্সপিরিয়েন্স আ সিগনিফিক্যান্ট ইনক্রিজ, এতটুকু হচ্ছে আমার মেইন সেন্টেন্স। আর বাকি যেগুলো দিছি, আর এই যে এইটা, এই দুইটা বাছাড়া বাকি সবগুলো আমার এক্সট্রা কথাবার্তা। আমি যখন এক্সট্রা ইনফরমেশন দিব তখন আমি কমা দিয়ে দিব। এটা ইংলিশ লেখার একটা স্টাইল, হ্যাঁ, নেটিভরা এভাবে লিখে ইংলিশ। ওকে, বাকি থাকলো ওকে ফ্রান্স, বাকি থাকলো না? আমরা দুইটার কথা বলা শেষ, বাকি আছে ফ্রান্স। তাহলে এখন আমরা ফ্রান্স বেচারাকে নিয়ে কথা বলি। তাহলে ফ্রান্সের কি ঘটনা ঘটছে দেখেন তো। ফ্রান্স ঠাসঠুস করে নিচে নেমে নিচে পড়ছে না? এখান থেকে নিচে পড়ছে।
এই জায়গায় সে ব্রেক নিছে, নিয়ে সে আবার উপরে উঠছে, রাইট? জি, তাহলে আমরা এখানে বলবো যে সে উঠার আগে একটু পড়ছিল। প্রথমে সে পড়া শুরু করছিল, তারপর হচ্ছে উঠার আগ পর্যন্ত সে এই পর্যন্ত পড়ছে, 30% পর্যন্ত সে ফল করছে। তাহলে সেটাকে আমরা বলি ফ্রান্স। আমরা এখানে ফ্রান্সেস বলতে পারি, মানে ফ্রান্সের একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দেই, মানে এটা কি এর বোঝায় আর কি, ফ্রান্সেস। ফ্রান্সেস রেট, মানে ফ্রান্সের রেট অথবা রেট অফ ফ্রান্স, আপনার যেটাই বলেন সেটাই হবে। ফ্রান্সেস রেট অথবা রেট অফ ফ্রান্স একই কথা। ফ্রান্সেস রেট আমরা এখানে বলতে পারি কি, অন্যদিকে বলতে পারি না, অন দা আদার হ্যান্ড, একটু সুন্দর দিয়ে দিই, একটা কোহেসিভ ডিভাইস দিয়ে দিই। অন দা আদার হ্যান্ড দিয়ে দিলাম, সুন্দর হইলো। অন দা আদার হ্যান্ড কি হইছে, এটা না দিলেও হয়, ঠিক আছে। কন্টিনিউড, মানে এটা যদি আপনি নাও দেন এই জিনিসটা, ফ্রান্সেস রেট কন্টিনিউড এটাও বলা যায়। আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে কি দিয়ে দিলাম, এটা কমা দিয়ে দিলাম অন দা আদার হ্যান্ড, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। অপরপক্ষে এই ঘটনাটা ঘটতেছে, এই দুটার মধ্যে এটা ঘটলো, ফ্রান্স যে বাকি ছিল তার এই ঘটনাটা ঘটছে। তাহলে অন দা আদার হ্যান্ড, তাহলে কি হয়েছে, ফ্রান্স কন্টিনিউড টু ডেক্লাইন। ডিক্রিজকে আমরা কি বলবো, ডেক্লাইন বলবো। মানে আমরা এটাকে ফল বলবো না, ফল খুবই কমন ওয়ার্ড, 5 ব্যান্ড, 5.5 ব্যান্ড ওয়ার্ড, আমরা একটা ডেক্লাইন বলবো, ঠিক আছে। ডেক্লাইন কোন পর্যন্ত ডেক্লাইন হয়েছে, আনটিল। আনটিল কত সাল পর্যন্ত ডিক্লাইন হয়েছে, দেখেন 2013 পর্যন্ত, দেখছেন এই যে এই পর্যন্ত ফল করছে, তাই না? যতক্ষণ না 2013 আসছে ততক্ষণ সে ফল করছে। ওকে, তাহলে আমরা এখানে বলবো 2013 পর্যন্ত সে ফল করছে। তারপরে কি ঘটনা ঘটছে, এতটুকু লিখলে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আমি কি বলছি যে এতটুকু আমি বলবো, এই ইনফরমেশনটুকু তাকে দিব যে এরপরে সে বাড়ছে, বা এতটুকু ফল করার পরে সে এই যে 40%, 40% পর্যন্ত আবার উঠছিল। তাহলে এখানে আমরা কি বলতে পারি, আহ বিফোর স্লাইটলি, GHTLY, বিফোর স্লাইটলি ইনক্রিজিং, টু কত পার্সেন্ট, 40% পর্যন্ত সে বাড়ছে। কত সালে বাড়ছে, আমরা সালটা দেখে নেই। দেখেন 2015-এ 40% বাড়ছে, তাহলে আমরা এখানে লিখবো 2015-এ, 40% বাড়ছে। আর একটা কথা আমরা এখানে বলে দেই, সবগুলোর মধ্যে এই সর্বনিম্ন ছিল, তাই না? হাইয়েস্ট একটু আগে বলে দিছি, তাহলে এই যে লোয়েস্ট সেটাও বলে দেই। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, 2015-এর মধ্যে এইটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট পয়েন্ট ইউকের, আর সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে ফ্রান্সের, এই কথাটা আমি বলে দিই, তাহলে আমার লেখাটা ফাইনাল হয়ে গেল। এখানে আমি কমা দিয়ে লিখে দিব রিমেইনিং, দেখেন আবার সেম স্ট্রাকচার, রিমেইনিং দ্য লোয়েস্ট থ্রো আউট, ওই সময় সে সব থেকে লোয়েস্ট ছিল। এই হচ্ছে আমার পুরো রাইটিং। এটা যদি কেউ লিখে আসতে পারে, মানে ধরুন হুবহু যদি সেম এটা কমন পড়ে, এটা যদি কেউ লিখে আসে, তাহলে সে ব্যান্ড 8+ পাবে ইনশাল্লাহ। কত ওয়ার্ড লিখছি, 177 ওয়ার্ড লিখছে, এই যে দেখছেন, 177 ওয়ার্ড লিখছে, যেখানে 150 ওয়ার্ড চায়। আমি এভাবে বলে বলে লিখছি জন্য অনেক টাইম লাগলো, কিন্তু পরীক্ষার হলে লিখতে বেশিক্ষণ লাগবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া।